মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব রুখে দেওয়া হবে সকল ষড়যন্ত্র, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। কমে আসছে জ্বালানি তেলের ভোগান্তি, ডিপো থেকে সরবরাহ বাড়ছে পাম্পে, কিছুটা স্বস্তিতে গ্রাহকরা। হামের ব্যাপকতা বাড়ছে, মোকাবেলায় চলছে টিকাদান, অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে 5 আগস্টের মতো জবাব দেবে জনগণ। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। উন্নয়নের স্বার্থে জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন কেজেট সোহেল, সাথে ছিলেন যশোর প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর। বাবার কাটা খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1976 সালের 1 নভেম্বর যশোর জেলার শার্শা উপজেলার উরশি থেকেই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন জিয়াউর রহমান। এবার কোদাল দিয়ে মাটি কেটে এ খনন কার্যক্রমের সূচনা করলেন তারই ছেলে তারেক রহমান। পরে খালপাড়ে সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী দেশের 3টি স্থানে মাটি কেটে খাল খনন কর্মসূচিতে অংশ নিলেন। এর আগে খালপাড়ে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উলসি থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা জিয়া খাল নামেও পরিচিত। প্রধানমন্ত্রী বলেন, 4 কিলোমিটার খাল পুনর্খননের মাধ্যমে 1400 টন বেশি খাদ্যশস্য উৎপাদন হবে, 72,000 মানুষের উপকার হবে, 3,000 বৃক্ষ রোপণ করা হবে। সবাই মিলে চেষ্টা করলে ভালো থাকা সম্ভব। তারেক রহমান জানান, সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে। মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু, উপবৃত্তি দেয়া, স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড ও এলপিজি কার্ড দেয়া হবে মা বোনদের। এরই মধ্যে কৃষকদের কার্ড দেয়া হচ্ছে, কল কারখানা চালুর বিষয়ে চেষ্টা চলছে। ইমাম সহ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতা দেয়া শুরু হয়েছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে দিয়ে গত 50 বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের থেকেও খারাপ ছিল। আজ 50 বছরে তারা কোথায় চলে গিয়েছে? তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো, এই দেশের মানুষ পারবে। প্রধানমন্ত্রী বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। জনগণের লুণ্ঠিত অর্থ বিদেশ থেকে ফেরত আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালের 1 নভেম্বর যশোর জেলার এই শার্শা উপজেলার উলসি, যদুনাথপুর এবং বেতনা নদীর সংযোগ যে খাল নদী রয়েছে, সেগুলো তিনি খনন করেছিলেন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খনন কাজের উদ্বোধন করে সারা বাংলাদেশে কিন্তু এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার হিসেবে নয়, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এই উলসি খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করছেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, শার্শা, যশোর। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহের দীর্ঘ লাইন কমে আসে, কিছুটা স্বস্তি গ্রাহকদের। বাইক চালকরা গড়ে 20 থেকে 30 মিনিটে তেল সংগ্রহ করতে পারছেন, তবে প্রাইভেট গাড়ির ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট।
ইরান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন দেশের গ্রাহকরাও। জ্বালানি সংগ্রহের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ায় তেল সংগ্রহে তাদের অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 ঘন্টা। অনেকে সিরিয়াল দিয়েছেন রাত থেকেও। গত কয়েকদিন ধরে সেই দৃশ্য বদলাতে শুরু করেছে। এখন 20 থেকে 30 মিনিটের অপেক্ষায় তেল সংগ্রহ করতে পারছেন মোটরবাইক চালকরা। এখন আগের থেকে সিরিয়ালটা কিছুটা কম হয়েছে এবং আমরা তেল এখন পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আজকে আমার বেশি লাগেনি, 20 মিনিট 22 মিনিট এরকম লাগছে। এতদিন অনেক ভোগান্তি ছিলাম এবং অনেক লম্বা সময়ের তেল পাইনি বা পাইছি কিন্তু কম। অনেক বাইকার অনেক রিজার্ভ করতো, এখন তারাও যে রিজার্ভ করতেছে ওগুলা চালাইতেছে, এখন লাইনে আসতেছে না, ওই জন্য ধারণা কিছু কমছে লাইন। তবে প্রাইভেট কারে তেল নিতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে পাম্প ভেদে 1 থেকে 2 ঘন্টা। বর্তমান তেলের সংকটটা অনেকটাই কমে আসছে। এখন ধীরে ধীরে আস্তে আস্তে তেল পাওয়া যাচ্ছে, লম্বা সিরিয়াল থাকে না, রাস্তায় জ্যাম থাকে না। আজকে আমি সিরিয়াল দিয়েছি 9:30, এখনই পাইলাম। কয়েকদিন আগে খুব চাপ ছিল, তার থেকে একটু চাপ কমছে, আগের থেকে একটু কম। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে পাম্প প্রতি তেলের বরাদ্দ বেড়ে যাওয়ায় সুফল পেতে শুরু করেছেন গ্রাহকরা। মানে এখন তেলও বেশি পাইতেছি, গাড়ি চাপও কম, গাড়ি চাপ থাকে না, রাত্রে গাড়ি আয় না, দিনে কিছু যা গাড়ি আয়, যেমন আগে 13.5, এখন 18 পাই, 18,000 লিটার। এদিকে ডিপো থেকে রাজধানীর কয়েকটি পাম্পে সময় মতো তেল না পৌঁছানোয় বিক্রি বন্ধ থাকতেও দেখা গেছে। এভাবে সরবরাহ বিঘ্নিত হলে তার বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। আগামী সপ্তাহে দেশে বিদ্যুতের লোডশেডিং অর্ধেকে কমে যাবে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীতে 4র্থ চায়না বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি শীর্ষ ফোরামে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে বিপর্যয় তৈরি করে গেছে, সরকারকে তার খেসারত টানতে হবে। বিদ্যুৎ সংকট সমাধানে সরকার সোলার উৎপাদিত বিদ্যুৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী 5 বছরে এ থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের। সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা। পরিস্থিতি বিবেচনায় অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে হামের প্রকোপ মোকাবেলায় বিভিন্ন স্কুলে এবং এলাকা ভিত্তিক ওয়ার্ডে ওয়ার্ডে টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মুবাশশির আহমদ। হামের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী মোট 1,78,40,536 জন শিশুকে টিকা দেওয়া হচ্ছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হচ্ছে। হামের টিকা ওর আগের 2টা দেওয়া ছিল ডোজ, তাও আমরা বুস্টার হিসেবে এই টিকাটা দিলাম আর কি। বেশিক্ষণ লাগেনি, হাম রুবেলা টিকাটাই দিয়েছি বুস্টারটা। এটা ফার্স্ট, এই বাচ্চার জন্য এটা ফার্স্ট, আর বড় বাচ্চা তো হাম রুবেলা তো দেওয়াই হয়েছে, এখন এটা আবার দিলাম। রেগুলার টিকাদান কর্মসূচি প্রতিদিন হয়। এখানে আমাদের টার্গেট ছিল বাচ্চাদের 2,645 জন, কিন্তু আমরা দিয়েছি 3,665 জনকে। আমাদের টার্গেটের বেশি হয়েছে বাচ্চা। এদিকে হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের। আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন কেউ কেউ। টিকাদান কর্মসূচির পাশাপাশি বাড়তি রোগী নিয়ন্ত্রণে অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরীর। জরুরি অবস্থায় ক্যাম্প হাসপাতাল অর্থাৎ অস্থায়ী ফিল্ড হাসপাতাল এগুলো করার উদ্যোগ নিতে হয়। আমি বর্তমান সরকারের প্রতি অনুরোধ রাখবো তারা যেন এই জাতীয় প্রস্তুতি রাখে। যদি রোগীর সংখ্যা আরও বাড়ে তাহলে করোনার সময় যেমন করা হয়েছিল তেমনি ঢাকাসহ বড় জায়গাগুলিতে কিছু ফিল্ড হাসপাতাল বা ক্যাম্প হাসপাতাল করার জন্য যেন প্রস্তুতি রাখা হয়। হামের পাশাপাশি অন্যান্য টিকাদান কার্যক্রমও নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। মুবাশশির আহমেদ, বাংলাভিশন, ঢাকা।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মধ্য দিয়ে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হককে স্মরণ করল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মহান এই নেতার 64তম মৃত্যুবার্ষিকীতে সোমবার সকালে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির দুই সিনিয়র নেতা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মহান এই নেতার অবদান আরও বেশি আলোচনা করতে হবে, তার স্মৃতিচিহ্ন রক্ষা করা হবে। শেরে বাংলা একে ফজলুল হকের পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়, আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও অপতথ্যের হাত থেকে দেশকে সুরক্ষার বিষয়ে কাজ করছে সরকার। সকালে তথ্যমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, মিডিয়া কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে, যেখানে পলিসি সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য সহায়তা নেওয়া হবে তাদের। তথ্যমন্ত্রী আরও জানান, একই সাথে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার। মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করাটা একটা প্রধান চ্যালেঞ্জ। তথ্য মন্ত্রণালয়ের দিক থেকেও এটা আমাদের জন্য একটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে যেভাবে মানুষের জন্য সুযোগ রয়ে গেছে, সেই সুযোগে অপতথ্য প্রচারকারীরা একটা বড় ধরনের সমস্যা তৈরি করছে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, নাগরিক জীবনে। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকার কিভাবে জনগণকে এই অপতথ্যের হাত থেকে সুরক্ষা দিতে পারে, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। একসময় চ্যালেঞ্জ ছিল গণমাধ্যমের ফ্রিডম, এখন শুধু ফ্রিডম নয়, ব্যালেন্সড ফ্রিডমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। গণমাধ্যমের স্বাধীনতা এবং অপতথ্যের হাত থেকে জনগণকে সুরক্ষা দেওয়া, দুটো কাজই তথ্য মন্ত্রণালয়কে একসঙ্গে করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকার জলপথে বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। কয়েকদিন ধরে সেখানে নিখোঁজ ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার এই ডক্টরাল শিক্ষার্থীর মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল কর্তৃপক্ষ। রবিবার স্থানীয় সময় গভীর রাতে ফ্লোরিডার পুলিশ মরদেহ পাওয়ার তথ্যটি নিশ্চিত করে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টি থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। হিলসবরো ও পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে যৌথ অভিযান চালিয়ে ইন্টারস্টেট 275 এবং 4 নম্বর স্ট্রিট নর্থ সংলগ্ন এলাকার জলাশয় থেকে দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। এর আগে গেল শুক্রবার অপর শিক্ষার্থী লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যায় অভিযুক্ত হিশাম আবু ঘরবেকে গ্রেফতার করা হলেও হত্যার কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুনের 12 বছর আজ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় প্রায় 9 বছর ধরে ঝুলে আছে। হত্যাকাণ্ডের পর দীর্ঘ 12 বছর ধরে বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা। মামলাটি দ্রুত নিষ্পত্তি সহ খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি পরিবারের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টির তথ্য ভিডিওতে বিস্তারিত। 2014 সালের 27 এপ্রিল আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়ি চালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ি চালক মোহাম্মদ ইব্রাহিম, এই 7 জনকে। অপহরণের 3 দিন পর 30 এপ্রিল শীতলক্ষ্যা নদীর শান্তির চরে তাদের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আলাদা 2টি মামলা করেন। ঘটনার 33 মাস পর 2017 সালের 16 জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালত 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাব 11-র চাকরিচ্যুত 3 কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার MM রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে 2018 সালের 22 আগস্ট হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে 11 জনকে যাবজ্জীবন
এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে ঝুলে আছে মামলাটির বিচার কাজ। হাইকোর্ট পর্যন্ত আমরা এটা রায় পেয়েছি। যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে, আপিল বিভাগ এবার শেষ করবে খুব দ্রুতভাবে। কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ 12 বছর শেষ। তারা চাইলে এই হত্যাকাণ্ডের বিচারটা খুব দ্রুতই বাস্তবায়ন করতে পারে, এই হত্যাকাণ্ডের বিচারটা দ্রুত রায়টা কার্যকর করতে পারে, যেই রায়টা হাইকোর্ট থেকে আমরা পেয়েছিলাম। নিহতদের স্বজনরা আর আইনজীবী আশা করছেন আপিল বিভাগে মামলাটি দ্রুত নিষ্পত্তি সহ রায় কার্যকর হবে। প্রধানমন্ত্রী আছেন যে তারেক রহমান, উনি যাতে আমাদের একটাই দাবি ওনার মার ওয়াদাটা রাখে, আর যে 7 জনরে ধ্বংস করছে, 7টা পরিবার ধ্বংস করছে, যাতে উনি আমাদের প্রতি একটু দৃষ্টি দেয়, আমাদের এই রায়টার প্রতি যাতে উনি দৃষ্টি দেয় এবং মামলাটার প্রতি। আমরা কিন্তু সুবিচার ইনশাল্লাহ পেয়েছি। এখন বাস্তবায়নটা হলো আমাদের প্রত্যাশা, নিহতর পরিবারদের প্রত্যাশা। সারা বাংলাদেশের মানুষ চায় যে এই হত্যাকাণ্ডটার দ্রুত একটা রায় কার্যকর হোক। মামলাটি উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি খুনিদের রায় কার্যকর হলে নারায়ণগঞ্জ কলঙ্কমুক্ত হবে, এমনটাই মনে করেন সুশীল সমাজ ও স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন কুমিল্লার কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 11-র আভিযানিক দল। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় র্যাব। গ্রেফতারকৃতরা হল রাহাত হোসেন জুয়েল, সোহাগ, ইসমাইল হোসেন জনি, সুজন ও হৃদয়। র্যাব জানায় বুনিয়াদী প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে পদুয়ার বাজারে নামার কথা থাকলেও বাসে তাকে পরে স্টেশনে নামিয়ে দেয়। এ সময় শেয়ারিংয়ের ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা করে তিনি পাদুয়ার বাজারে যাওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু ছিনতাইকারীরা অবস্থান করছিল সিএনজি অটোরিকশাতেই। সিএনজিতে ওঠার পরই ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। এ সময় বুলেট বৈরাগীর মাথায় আঘাত করে তারা। পরে মূল্যবান সামগ্রীগুলো ছিনিয়ে নিয়ে বুলেটকে সিএনজি থেকে ফেলে দেওয়া হয়। এ সময় মাথায় গুরুতর আঘাত পান বুলেট বৈরাগী। এতে তার মৃত্যু হয়। হত্যায় জড়িত 5 ছিনতাইকারীকে গ্রেফতার সহ সিএনজি অটোরিকশা জব্দ করেছে র্যাব। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। গত শনিবার কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব, রুখে দেওয়া হবে সকল ষড়যন্ত্র, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। কমে আসছে জ্বালানি তেলের ভোগান্তি, ডিপো থেকে সরবরাহ বাড়ছে পাম্পে, কিছুটা স্বস্তিতে গ্রাহকরা। হামের ব্যাপকতা বাড়ছেই মোকাবেলায় চলছে টিকাদান, অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।